রাস্তার উপর যে মেয়েটার লাশ পড়েছিল আমরা কেউ খেয়াল করিনি। ড্রাইভারই প্রথম লাশটা দেখতে পেয়ে হার্ট ব্রেক করে। আমরা চমকে যাই। মাইক্রোবাসে করে গ্রামের পথে যাওয়ার সময় রাতের বেলায় ক্লাসের সামনে পড়া যে কী পরিমাণ ভয়ানক দৃশ্য হতে পারে না দেখলে কেউ বিশ্বাস করবে না। হেডলাইটের আলোয় আমরা লাশটা দেখি। তরুণী এক মেয়ের লাশ, চোখ দুটো খোলা, মার্বেলের মতো চকচক করছে, সারা শরীর ফ্যাকাশে হয়ে আছে, মেয়েটার মুখে আতঙ্কের ছাপ। এমন ভয়ানক দৃশ্য দেখে আমরা ভুলেই যাই কি আনন্দেরই একদিন কাটিয়েছিলাম আমরা আজকে। আজ ছিল শায়লা আপুর বৌভাত। শায়লা আপু আমার মামাতো বোন। আজ থেকে 3 মাস আগে আপু হঠাৎ একদিন বাসায় জানায় সে বিয়ে করবে, সে একজনকে পছন্দ করে। মামা তো রেগে আগুন, কি বেহায়া মেয়ে, লাজলজ্জা কিচ্ছু নেই, নিজের মুখে বিয়ের কথা বলে। তিনি বেঁচে থাকতে কিছুতে এই বিয়ে হতে দেবেন না। অতঃপর মামা বেঁচে থাকলেন, শায়লা আপুরও বিয়ে হয়ে গেল। আপুর যার সাথে বিয়ে হয় মানে আমাদের দুলা ভাই, তার নাম রাতুল। খুবই চমৎকার একজন মানুষ। মামা বাদে আমাদের পরিবারকে তিনি সহজেই পটিয়ে ফেলেন। তার কথাও বেশ সুন্দর, যে কোনো সময় আসর জমিয়ে ফেলেন। আমরা সবাই তার ভক্ত হয়ে গেলাম। বাকি রইলেন মামা। একদিন রাতুল ভাই গেলেন মামার সামনে, গিয়েই আবেগঘন ডায়লগ দেওয়া শুরু করলেন। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আমিও আপনার মেয়েকে ভালোবাসি, তবে আমার ভালোবাসা কিছুতেই আপনার ভালোবাসার সমান হবে না। আমি জানি শায়লার জন্য আপনি যা করবেন তা তার ভালোর জন্যই করবেন, তবে মনে রাখবেন আপনার মেয়ের জন্য একটা জায়গা সবসময় আমার মনে থেকে যাবে। মামা পুরনো রোমান্টিক ছবির ভক্ত। এত আবেগঘন সব সংলাপ শুনে তিনি কেঁদে ফেলেন। রাতুল ভাইকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। বিয়ের দিন তারিখ ঠিক হলো। রাতুল ভাইয়ের বাবা মা একটা শর্ত দিলেন, বিয়ে ঢাকাতে হলেও বৌভাত হবে রাতুল ভাইদের গ্রামের বাড়িতে। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, ঢাকা থেকে একটু দূরে, বেশ বড় জায়গা জুড়ে তাদের বাড়ি। তারা শরিক আত্মীয়রা সব একসাথেই থাকেন। ঢাকা থেকে কনে পক্ষকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা তারাই করবেন। মামামি এই শর্তে আপত্তি করলেন না। বিয়ে হলো, বৌভাতে হলো। বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রাতে গ্রামের পথ ধরে ফিরছিলাম আমরা, আর সে সময় আমাদের মাইক্রোবাসের সামনে সেই মেয়ের লাশটা পড়ল। আমরা সবাই ভয় পেলাম, কেউ মাইক্রো থেকে নামতে চাচ্ছে না। শেষে রফিক ভাই, আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড়, যে তিনি নামেন কি হয়েছে দেখার জন্য। সাথে ড্রাইভার। আমাদের পিছে থাকা আরও 2টো মাইক্রো ততক্ষণে চলে এসেছে, যাতে বড়রা রয়েছেন। তারা পিছনে মাইক্রো থেকে চিৎকার করতে থাকেন, কি ব্যাপার। রফিক ভাই আর ড্রাইভার ততক্ষণে ফিরে এসেছেন, তাদের মুখে আতঙ্কের ছাপ। রফিক ভাই ভয় পাওয়া গলায় বললেন, লাশ নাই রে। আমরা অবাক হয়ে তাকাই। আসলেই রাস্তায় কোনো লাশ নেই, আমাদের চোখের সামনে আস্ত লাশটা উধাও হয়ে গেছে। আমরা সবাই ভয় পেলাম, প্রচণ্ড ভয়। ড্রাইভার তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি টান দেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, দোয়া দুরুদ পড়েন সবাই, অবস্থা সুবিধার মনে হচ্ছে না। গ্রামের অন্ধকার রাস্তায় হেডলাইটের আলোতে আমাদের মাইক্রো চলতে থাকে। আশেপাশে ঘন গাছের সারি। হেডলাইটের আলোতে অন্ধকার কাটে না একদমই। গাছগুলো যেন ওত পেতে আছে আমাদের উপর। গাড়ির ভেতরে সবাই চুপচাপ। সেই সময় আমার মনে পড়ে দুপুরবেলার কথা। ঢাকা থেকে রওনা দিয়ে দুপুরে আমরা রাতুল ভাইদের গ্রামের বাড়িতে পৌঁছাই 3টা মাইক্রোবাসে। তাদের বাড়ি বেশ বড়, মাঝখানে বড় উঠোন রেখে চারপাশে ঘিরে বাড়ি। সবগুলোতে তার বাবা চাচারা থাকেন। আমরা যখন তাদের বাড়িতে পৌঁছালাম দেখলাম পুরো বাড়ি জুড়ে কেমন গম্ভীর এক ভাব। এখানে যা যাক বৌভাতের অনুষ্ঠান হবে দেখে মনেই হচ্ছে না। আমরা একটু অবাক হই। রাতুল ভাইয়ের চাচা এসে বলেন, আসলে একটু তাড়াহুড়া করে আয়োজন তো, সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, কিছু মনে করবেন না বেআইন সাহেব। আমরা কিছু মনে করি না, শুধু মনে একটা খটকা থাকে, অনুষ্ঠান কেন যেন তাড়াহুড়ো করে শেষ হয়। সবাই যেন আমাদের তাড়াতে পারলেই বাঁচে।
অনুষ্ঠান শেষে আমাদের ফেরার সময় হঠাৎই এক মহিলা লাফ দিয়ে পড়লেন রাতুল ভাইয়ের ওপর। চিৎকার করে বললেন, শয়তান, আর কত মেয়ের জীবন নষ্ট করবি। আশেপাশে সবাই হৈ হৈ করে মহিলাকে সরিয়ে দেন। রাতুল ভাইয়ের চাচা বিব্রত মুখে বললেন, আমাদের এক আত্মীয়া, মাথায় একটু সমস্যা আছে। আমরা তখন সবই মেনে নিয়েছিলাম। এখন আমি তাকাই রাতুল ভাইয়ের দিকে। রাতুল ভাই আর শায়লা আপু আমাদের মাইক্রোতেই ছিলেন। রাতুল ভাইয়ের মুখটা ফ্যাকাশে। আমাদের মধ্যে লাশটা দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন তিনি। এই সময়ের মধ্যে আমরা অনেক দূর চলে আসছি। দূরে শহরের বাতিগুলো দেখা যাচ্ছে। অন্য দুটো মাইক্রো রয়েছে আমাদের পাশে পাশেই। এর মধ্যে আর তেমন কিছু হয়নি। আর একটু এগুলোই শহর। আমাদের ভয় কমে যায় একদম। আমাদের মধ্যে জনি ভাই গপ মারতে ওস্তাদ। নিজেকে সবসময় সাহসী হিসেবে জাহির করার চেষ্টা করেন তিনি। অথচ ওই মেয়ের লাশ দেখার ঘটনায় তিনি ভয়ে চুপসে ছিলেন। এবার সবাই তাকে নিয়ে পড়ল। রফিক ভাই বললেন, ভাই তোর চেহারাটা দেখেছিলি? প্যান্টে পেশাব করা বাকি রাখছিলি শুধু, নাকি তাও করে দিছিস? সবাই হেসে উঠল একসাথে। রাতুল ভাই মুচকি হাসলেন, তবে শায়লা আপু হাসতে লাগলো হি হি করে। সবাই যখন জনি ভাইকে নিয়ে ব্যস্ত, এ সময় ড্রাইভার তাকালো আমার দিকে। তার চোখে ভয়। আমি তার পাশের সিটেই বসেছি। সে ভয় পাওয়া গলায় বলল, স্যার দেখেছেন? আমি মাথা নাড়ালাম, দেখেছি। আমাদের সামনে একটা গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা একটু আগেই ক্রস করেছি তাকে। এই মেয়েটার লাশই আমরা রাস্তার উপর পড়ে থাকতে দেখেছিলাম। ড্রাইভার ফিসফিস করে বলল, কাউকে কিছু জানানোর দরকার নেই স্যার, আর একটু গেলেই শহর, এরপর আর কোনো ভয় নেই। আমাদের পেছনের সিটে শায়লা আপু তখন হি হি করে হাসছে। তার হাসি থামছেই না। রাতুল ভাই আপুকে ধরে জিজ্ঞেস করেন, তোমার কি হয়েছে শায়লা? আপু কিছু বললেন না, কেবল হাসতে থাকলেন। এর মধ্যেই গাড়ি থেমে গেল হঠাৎ করে। গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেল, আর একরাশ অন্ধকার যেন গিলে ফেললো আমাদের। আপুর হাসি তখন মাত্রা ছাড়িয়েছে। পাগলের মতো হাসতে শুরু করে দিয়েছে সে। এ সময় বাইরে থেকে কে যেন টোকা দিল মাইক্রোবাসের জানালায়। প্রথমে একটা, তারপর দুটো, তারপর অনেকগুলো। চারপাশ থেকে অন্ধকার, আমরা কিছুই দেখতে পারছি না। বাইরে কেবল টোকার শব্দ শুনছি। আপু হাসছে, পাগলের মতো হাসছে। রাতুল ভাই ভয় পাওয়া গলায় আপুকে জিজ্ঞেস করলো, শায়লা এমন করছো কেন? শায়লা আপু হাসি থামিয়ে রাতুল ভাইয়ের দিয়ে তাকালো। ফিসফিস করে বলল, রাতুল, আমি মিতু। তার চোখ দুটো টকটকে লাল। রাতুল ভাই ছিটকে উঠলেন ভয়ে। ড্রাইভার ততক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। ভয় আতঙ্কে তার চোখে পানি চলে এসেছে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, স্যার, আমাদের পাশের দুটো মাইক্রোকে দেখতে পারছি না। সামনে শহরের আলোও নেই। আমরা পথ হারায় ফেলেছি স্যার। এখন কি হবে? আমি সামনে তাকাই। সামনে ভীষণ অন্ধকার। জানালার বাড়ির শব্দ তখন বেড়ে গেছে প্রচণ্ড রকমে। আমরা অন্ধকারে মাইক্রোতে বসে আছি। বাইরে অনবরত কাচে বাড়ি দেওয়ার শব্দ। ভেতরে সবাই আতঙ্কে অস্থির। শায়লা আপু অদ্ভুত আচরণ করছে। আপু রাতুল ভাইয়ের গলা চেপে ধরে বলল, তোর কি মনে নাই তুই আমার কি করেছিলি? আজ তার শোধ নিতে এসেছি। সেই পাপের ফল তুই পাবি আজকে। রাতুল ভাই চিৎকার করছেন। আতঙ্কে তার মুখে রক্ত সরে গেছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তার। রফিক ভাই আর জনি ভাই দুদিক থেকে আপুকে ধরে সরানোর চেষ্টা করছেন, পারছেন না। চিরদিনের রোগা আপুর গায়ে হঠাৎ যেন অসুরের শক্তি চলে এসেছে। তাকে বাধা দেবার সাধ্য আমাদের কারোই নেই। আমি মোবাইল বের করলাম। মামিকে ফোন দিব, লাভ হলো না, নেটওয়ার্ক নেই। ড্রাইভার বারবার গাড়ি স্টার্ট নেওয়ার চেষ্টা করছেন, পারছেন না। মাইক্রোর কাছে বাড়ির শব্দ তখন মাত্রা ছাড়িয়েছে। এখনই বুঝি কাজ ভেঙে পড়বে। এরপর হঠাৎ সব চুপচাপ। বাইরের শব্দ থেমে গেল। মাইক্রো স্টার্ট নিল। আপু জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। ড্রাইভার গাড়ি ফুল স্পিডে টান দিলেন। যে কোনোভাবেই হোক তার শহরে পৌঁছাতে হবে। রাতুল ভাই বসে রইলেন চুপচাপ। রফিক ভাই বললেন, এসব কি হচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম, আমি বুঝতে পেরেছি। কি বুঝেছিস? রাতুল ভাই, মিতুকে। রাতুল ভাই ঝাঁঝের সাথে বললেন, কেউ না। সত্যি করে বললেন তো, কে মিতু? কেউ না বললাম তো, এমন করে প্রশ্ন করছো কেন তুমি? ড্রাইভার হঠাৎ ব্রেক করলো। এরপর পেছনে তাকিয়ে বলল, স্যার সত্যিটা বলে দেন। আপু ততক্ষণে জেগে উঠেছে। রাতুল ভাই ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, গাড়ি চালা বেটা। না স্যার, যে পাপ আমরা করেছি সেটা আমাদের এত দূর নিয়ে আসছে। সত্যি স্বীকার না কইরা আর উপায় নেই। 2 টাকার ড্রাইভার, এত কথা কেন তোর? বেশি কথা বললে তোর মাইক্রো চালানো বন্ধ করে দিব।
ড্রাইভার মাইক্রো একদম বন্ধ করে দিয়ে চুপচাপ বসে রইলেন। আমি ড্রাইভারকে বললাম, আপনি তো সবই জানেন, তবে সবটা বলে দেন। রাতুল ভাই আবার কিছু বলতে চাচ্ছিলেন, তখনই জনি ভাই মুখ খুললেন, খবরদার আর একটা কথা বললে মাইক্রো থেকে বের করে দেব। রাতুল ভাই চুপ করে গেলেন, তবে গজরাতে লাগলেন আপন মনে। ড্রাইভার বলতে লাগলেন, রাতুল স্যারদের এ অঞ্চলে খুব প্রতিপত্তি, তাদের ভয়ে কেউ কিছু করতে পারে না। সে সুযোগটা রাতুল স্যার নিতেন। অনেক মেয়ের জীবন নষ্ট করেছিলেন তিনি। শেষে তার মিতু আপার দিকে চোখ পড়ল। মিতু আপা আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত মেয়ে। পড়ালেখা শেষ করে গ্রামের স্কুলেই মাস্টারি করতেন। স্কুলের গরিব ছাত্রদের ফান্ডের টাকা রাতুল স্যারের চাচা সরায় ফেলেছিলেন। তা নিয়ে আপা একটু প্রতিবাদ করেছিলেন। তখনই তার দিকে স্যারের চোখ যায়। গত সপ্তাহ আপা যখন স্কুল থেকে ফিরছিলেন, তখন আমার মাইক্রোতে করে স্যার আপারে উঠায় নেয়। আমার মাইক্রোতে করে এমন অনেক খারাপ কাজ করছে স্যার, আমি ভয়ে কাউকে বলতে পারি নাই। পরে যে জায়গায় আপনার মিতু আপার লাশ দেখেছিলেন, সেই জায়গায় মিতু আপার সর্বনাশ কইরা স্যার তারে খুন করেন। লাশটার পর রইস কুচি কুচি করে কাটে, তারপর নদীতে ভাসায় দেয়। আমরা সবাই অবাক হয়ে কথা শুনি। সবাই অবিশ্বাসের চোখে রাতুল ভাইয়ের দিকে তাকাই। এ তবে রাতুল ভাইয়ের আসল রূপ। আমরা চিনতে পারিনি কেন তাকে এতদিন? মানুষকে বিশ্বাস করা এত কঠিন কেন? ড্রাইভার বলে চলে। তবে এই ঘটনায় গ্রামে খুব তোলপাড় হয়। লাশ পাওয়া না গেলেও মৃত আপা যে নিখোঁজ আর এতে রাতুল স্যারের হাত আছে সবাই বুঝতে পারে। এই নিয়ে গ্রামে গ্যাঞ্জাম চলছে। আপনাদের বৌভাতের অনুষ্ঠান এই জন্যই খুব ভালো মতো হয় নাই। সবাই চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে আপনাদের পার করে দিতে। জনি ভাই বললেন, ড্রাইভার তুমি গাড়ি টান দাও, তাড়াতাড়ি ঢাকায় যাও। যেখানে গিয়ে প্রথম থানায় ঢুকবা। এই জানোয়ারটাকে আমি ফাঁসিতে ঝোলাবো, তুমি হবা রাজসাক্ষী। ড্রাইভার গাড়ি চালাতে থাকেন। রাতুল ভাই চুপচাপ বসে থাকেন। তার যেন কোনো চিন্তা নেই। গাড়ি যখন গ্রামের রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠতে যাবে, তখন রাতুল ভাই হঠাৎ বলে ওঠেন, মনসুর, রইসের বরফকালে গাড়ি ঢুকা। ড্রাইভার চমকে উঠল। রাতুল ভাই চেঁচিয়ে উঠলেন, কিরে কথা কানে যায় না? এক্ষুনি ওর বরফকালে গাড়ি ঢোকা। মনে রাখিস তোর মা বোন কিন্তু এখনও গ্রামে আছে। মনসুর গাড়ির মুখ ঘুরিয়ে ফেলল। আমি চিৎকার করে উঠলাম, কি করছেন? ঢাকা চলেন তাড়াতাড়ি, ও আপনার মা বোনের কিচ্ছু করতে পারবে না। মনসুর আমার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না উনি কি করতে পারে। গাড়ি তখন এক বরফকলে ঢুকালো। আমরা ওকে থামানোর বা কাউকে ফোন করবার সময় পেলাম না। এক কালো মোটা মতো লোক দৌড়ে এসে রাতুল ভাইকে সালাম দিল। রাতুল ভাই বললেন, রইস, এগুলো সব আমার শালা সম্বন্ধী, এদের একটু খাওন দাওন দে তো। আমাদের মাইক্রো থেকে নামানো হলো। এরপর মোবাইল টোবাইল সব কেড়ে নেওয়া হলো। জনি ভাই একটু প্রতিবাদ করতে গিয়েছিলেন, তাকে রইস অনেক মারল। আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। এতটা অসহায় নিজেদের কখনো লাগেনি। রাতুল ভাই রইসকে বললেন, এখানে বাইক আছে কয়টা? 3টা আছে, সবগুলো নিয়ে আয় আমাদের সাথে। আমাদের আবার মাইক্রোতে উঠানো হলো। রাতুল ভাই মনসুরকে বললেন, গাড়ি বাড়ির দিকে নিয়ে চল। শায়লা আপু রাতুল ভাইকে বলল, তুমি এমন করছো কেন? আমাদের যেতে দাও, আমরা তোমার কথা কাউকে বললো না, বিশ্বাস করো। রাতুল ভাই একটা কুৎসিত গালি দিয়ে বলেন, কি ভাবছিস আমি এত বোকা? এতক্ষণ যে নাটক করলি আমি কিছুই বুঝতে পারবো না? তোরা সব মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। আমার ভূতের ভয় দেখাস না। তোদের আজকে খবর আছে। তোদের সাথে মিলে যারা ভূতের অভিনয় করেছে তাদেরও খবর আছে। একটাও গ্রামের বাইরে বেরোতে পারবি না। মাইক্রো চলতে শুরু করলো। তার পাশে 3টা করে মোটরসাইকেল। প্রথম যেখানে আমরা মেয়েটার লাশ দেখেছিলাম সেখানে সে মাইক্রো থামলো। রাতুল ভাই নামলেন, শায়লা আপুকে নামালেন। আপুর চুলের মুঠি ধরে তার গলায় একটা ছুরি ঠেকিয়ে বললেন, এখানে তোর কোন ভাই বেড়াদার লুকিয়ে আছে, ওরে ডাক। আপু বলল, এখানে কেউ লুকিয়ে নেই। আছে, অবশ্যই আছে, আমার মিথ্যা বলে লাভ নেই। এখন ভালো ভালো ওদের বের কর, নাইলে এখানেই সব কয়টায় শেষ করে দেব। আপু কিছু বলছে না, চুপ করে আছে, তার চোখে পানি। রাতুল ভাই খকিয়ে উঠলেন, কথা কানে যায় না, তাড়াতাড়ি ডাক। আর 1 মিনিট দেরি করলে হঠাৎ আপু ভীষণ জোরে রাতুল ভাইয়ের হাত কামড়ে দিল। এক কামড়ে 1 খাবলা মাংস ছিঁড়ে আসলো হাত থেকে। রাতুল ভাই চিৎকার করে হাতের ছুরি ফেলে দিলেন। রইস আর ওর লোকজন দৌড়ে আসছিল। এ সময় আপুকে দেখে থমকে দাঁড়ালো ওরা। আপুকে ভীষণ ভয়ঙ্কর লাগছে। তার মুখ বেয়ে রক্ত ঝরছে, চোখ দুটো টকটকে লাল। রাতুল ভাই ব্যথায় কাতরাতে কাতরা বললেন, ইডিয়েটের বাচ্চারা, গুলি কর ওরে, কী করিস দাঁড়ায়া। রইস কাঁপা কাঁপা হাতে কোমরের পিছন থেকে পিস্তল বের করলো, কিন্তু সেটা তাক করতে পারলো না।
তার আগেই এক ভয় আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। আপু যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি চিনি, এর লাশই আমরা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। মিতু। আপু জ্ঞান হারিয়ে পড়ে আছে নিচে। রইস কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখানে কিভাবে? এর লাশকেই তো আমি শতটুকরা করেছি। রইসের পাশের দুটো মোটরসাইকেল তাকে ফেলেই টান দিয়েছে ততক্ষণে। রইস যেন বুদ্ধি হারিয়ে ফেলেছে। কোনো রকম মোটরসাইকেল ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো, পারল না বেশি দূরে যেতে। একটা গাছের সাথে ভীষণ জোরে ধাক্কা খেলো তার বাইক। গাছের গায়ে সজোরে বাড়ি খেলো তার শরীর। তার ঘাড় ভেঙে মাথা ঝুলে পড়ল শরীরের এক পাশে। মিতু ধীরে ধীরে রাতুল ভাইয়ের দিকে এগোলেন। রাতুল ভাই বিস্ফোরিত চোখে তাকিয়েছেন মিতুর দিকে। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না। মুখ খোলা, কিন্তু চিৎকার দেওয়ার সাহসটুকু যেন তার নেই। মিতু ফিসফিস করে রাতুল ভাইকে বললেন, তোকে এত সহজে আমি মারব না, কিন্তু এর বদলে তুই শাস্তি পাবি, কঠিন শাস্তি পাবি। এখন থেকে যতদিন তুই থেকে বাঁচবি, সব জায়গায় সবখানে তুই আমাকে দেখতে পারবি। আমার এই গলা পচা লাশের শরীর তাড়া করবে তোকে। অনন্তকাল ধরে তোর এই শাস্তি চলতে থাকবে। আমার হাত থেকে তুই নিস্তার পাবি না। মিতু চলে গেলেন, কিন্তু রাতুল ভাইয়ের মুখ তখনও আগের মতো আতঙ্কের ছাপ। কি যেন দেখে তিনি ভয় পাচ্ছেন, প্রচণ্ড ভয় পাচ্ছেন। তার মুখ থেকে গোয়ানির শব্দ আসছে, গ্যাজলা বেয়ে পড়ছে তার মুখ বেয়ে। শেষ কথা, সেই ঘটনার পর রাতুল ভাইদের পরিবার প্রতিপত্তি একদমই কমে যায় গ্রামের মধ্যে। গ্রামের মানুষজন এক হয়ে তাদের সকল অন্যায়ের প্রতিবাদ করে। শেষে রাতুল ভাইদের পরিবারের সবাইকে গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালাতে হয়। পালানোর আগে দু একজন গণপিটুনিও খায় গ্রামবাসীর কাছে। শায়লাপুরে ঘটনার ট্রমা কাটতে অনেক দিন লেগেছিল। আপু ঠিক করেছিল আর বিয়ে করবে না। এমন ঘটনার পর আর কোনো ছেলেকেই সে বিশ্বাস করতে পারবে না। কিন্তু সময় যেতে যেতে তার মনেরও পরিবর্তন হয়। আপুর আবার বিয়ে হলো, এবার সত্যিকার একজন চমৎকার মানুষের সাথে। ফুটফুটে একটা কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে। আপু মেয়েটার নাম রেখেছে মিতু। রাতুল ভাইয়ের কিছুটা খবর পেয়েছি আমি, তিনি নাকি আর প্রকৃতিস্থ হতে পারেননি। গ্রামের পথেই ছালা পরে ময়লা জটাধারী চুল নিয়ে ঘুরে বেড়ান। মাঝে মাঝে কী যেন দেখে ভয় অস্থির হয়ে যান, ছুটোছুটি করেন। তার মুখ বেয়ে ফেনা বের হতে থাকে, মুখে চাপা আর্তনাদ শোনা যায়। তবে রাতে নাকি তিনি ঘুমাতে পারেন না, ভীষণ আতঙ্কে গ্রামময় ছুটে বেড়ান। গ্রামের লোকদের যদি কারো মাঝরাতে ঘুম ভাঙে, তবে তিনি রাতুল ভাইয়ের ভয় মেশানো চিৎকার শুনতে পান। কিসের ভয় তিনি ছুটে বেড়ান সারা রাত ধরে গ্রামবাসী বুঝতে পারে না।